স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না। অ্যাকশন টু অ্যাকশন। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। নাহিদ বললেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে দেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণ অভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে বিএনপি। তারেক রহমান বললেন, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নতুন করে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা, ঠাঁই নিচ্ছে কক্সবাজারের ক্যাম্পে। করিডোর ইস্যুতে সরকারকে আলোচনার আহ্বান বিভিন্ন দলের। দিনাজপুরের বিরল সীমান্তে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে 2 ভারতীয়কে ধরে বিজেপিকে দিল ক্ষুব্ধ গ্রামবাসী। এই উঁচা জায়গাতে ওরা ধানটা পিটাচ্ছিল, মারতেছিল, এই সময় ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। সীমান্ত এলাকা আমরা খুব ভয় ভীতি ভাবে আছি। আমরা দ্রুত দাবি করছি লোকদেরা যাতে ছেড়ে দেয়। তারা কৃষক লোক, তারা কোনো গ্রামের সাথে জড়িত না। চিকিৎসা শেষে 5ই মে দেশে ফিরবেন খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ। আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা আসতে চায় না ভারতীয় দল। তথ্য টাইমস অফ ইন্ডিয়ার। শঙ্কা আছে এশিয়া কাপ নিয়েও। পেহেলগাম হামলায় গোয়েন্দা সংস্থা র ও আইএসআই পাল্টাপাল্টি হুঁশিয়ারি। সতর্কবার্তা ছাড়াই ভারত বাঁধ খুলে দেওয়ার আজাদ কাশ্মীরে প্রবল বন্যার শঙ্কা। কোনো অনুরোধ বা দাবি নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এমন হুঁশিয়ারি দলটির নেতাদের। বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ তাদের। রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা একথা বলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে বিক্ষোভ সামষ্টিক ব্যর্থতা। তিনি বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ। বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটে এই কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর শাখা। সমাবেশের নির্ধারিত সময় বিকেল 3টা হলেও তার আগেই আসতে শুরু করে দলের নেতাকর্মীরা ছাড়াও সমাবেশে যোগ দেন জুলাই আন্দোলনে আহতরা সহ নিহত শহীদ পরিবারের সদস্যরাও। সমাবেশে নেতাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করব। চোখ একটা দিছি, প্রয়োজনের চোখ আরো একটা দিতে প্রস্তুত আছি। তবু এই খুনি হাসিনার আওয়ামী লীগ এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই খুনি হাসিনাকে আমরা বাংলাদেশে চাই না। আমাদের অনেক আহত ভাই আছে, যারা আমরা থাকতে এই খুনি হাসিনার আমাদের এই বাংলাদেশে আসতে পারবে না। কেউ যদি আবার আমাদের বুকে গুলি করতে আসে, আবু সাহিদের মতো বুক পেতে দেব। এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের, এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে তাদের। এনসিপি নেতাদের অভিযোগ, বিচার ও সংস্কারের বিষয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এনসিপি নেতারা বলেন, কোনো অনুরোধ বা দাবি নয়, ছাত্র জনতার সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা
থাকবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিক্ষোভ সমাবেশকে সামষ্টিক ব্যর্থতা বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণঅভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। নেতারা বলেন, ৭২-এর সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ থাকবে। তাই গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান প্রণয়নের দাবিও জানান তারা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে বিএনপি। এর ফলে বাড়তে পারে অস্থিরতা, এমনকি নির্বাচনকেও প্রভাবিত করতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কারোর সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত কার স্বার্থে নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের মধ্য দিয়ে সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে খাদ্য সহায়তা পৌঁছাতে চায় জাতিসংঘ। এটাকেই বলা হচ্ছে মানবিক করিডোর। জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফরেই এ নিয়ে আলোচনা হয়। সম্প্রতি এ বিষয়ে সরকারের অবস্থান জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভিন্ন কথা বললেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। জাতিসংঘ অবশ্য বলছে, বাংলাদেশ ও মিয়ানমার দুদেশের সম্মতি ছাড়া এটি করার সুযোগ কম। ফলে স্পর্শকাতর করিডোর ইস্যুতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিএনপি বলছে, পুরো বিষয়ে অন্ধকারে তারা। অন্তর্বর্তী সরকার এত বড় সিদ্ধান্ত নিতে পারে কিনা সেই প্রশ্নও তুলছে দলটি। যেহেতু বর্তমান সরকার নির্বাচিত নয়, সেই ক্ষেত্রে এখানে তো অনেক স্টেক হোল্ডার আছে। প্রথমত বাংলাদেশের জনগণকে যারা পলিটিক্যালি রিপ্রেজেন্ট করে, রাজনৈতিক দলগুলো আছে, কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে। এটা তো একটা কনসালটেটিভ প্রসেস। মতামত না নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একটা জাতীয় ঐক্যেরও প্রয়োজন আছে এখানে। সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে চীন ও ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, এমনকি রাশিয়ারও স্বার্থ জড়িত। জান্তা সরকারকে ঠেকিয়ে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাজ্যটি। এমন অবস্থায় করিডোরের বহুমাত্রিক ঝুঁকি মনে করিয়ে দেন এই বিএনপি নেতা। নন স্টেট অ্যাক্টরের সাথে যেতে গেলে এখানে যুদ্ধরত অবস্থা চলছে। ওখানে প্রতিনিয়ত করিডোরটা কারা সিকিউর করবে, তারা কোনো যুদ্ধে, কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়তেছে কিনা, এটা একটা বিশাল ব্যাপার। এবং সেই ধরনের একটা সিরিয়াস এরকম একটা জাতিকে ঠেলে দেওয়া একটা ওখানে অবস্থা। আমির খসরু বলছেন, গাজা ও ইউক্রেনের মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পরিণত হয়। কার স্বার্থে, কে বা কারা কেন এমন উদ্যোগ নিচ্ছে তা নিয়েও সন্দিহান দলটি। দেশ যেখানে একটা আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া দিকে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে, এই সময় এই ধরনের এই বিষয়গুলো যখন উঠে আসে, তখন তো আরো অনেক প্রশ্ন জাগে। তাহলে কেউ কি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে এবং তার মাধ্যমে কিছু তারা গেইন করছে, অথবা কার স্বার্থে করছে? বিষয়গুলো তো পরিষ্কার হওয়া দরকার। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ঝুঁকি এখানে। তারপরে তো এখানে যারা নন স্টেট অ্যাক্টর আছে এখানে, আর যারা এটা সুযোগ সুবিধা নেওয়া, তার তো সুবিধা নেবেই। 2017 সাল থেকে নতুন করে প্রাণ ভয়ে পালিয়ে আসা 10 লক্ষাধিক রোহিঙ্গা নিয়ে সংকটে বাংলাদেশ। ফেরতের আশা নিরাশার মাঝে এই সরকারের কয়েক মাসে নতুন করে রোহিঙ্গা এসেছে প্রায় 1.5 লাখ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। করিডোরের মতো স্পর্শকাতর ইস্যুতে সরকারের উচিত সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকেই, আর দেশের স্বার্থে সকল দলের অবস্থান এক ও অভিন্ন থাকতে হবে। সকালে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারা কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, কি দাবি বা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না।
আমার বাংলাদেশ এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি পালনে সকালে বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় র্যালি। এরপর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সবাই। যোগ দেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক বলেন, জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করে এবি পার্টি। রাজনীতির মডেল প্রস্তাব করেছি, সেটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। মানবিক করিডোর প্রসঙ্গে বলেন, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত। রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবেন। আলোচনায় উঠে আসে সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ। জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শেষে অনুষ্ঠানের সভাপতি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, মধ্যপন্থী ও জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতির পথে এগিয়ে যাবে এবি পার্টি। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। তারা বলছেন, আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের। এদিকে বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর আছে তারা। কক্সবাজার থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্টে দেখব বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। রাখাইনের মংডু অঞ্চলের বুড়া শিকদারপাড়া গ্রামে ১ মে বিকেলের দৃশ্য। রোহিঙ্গাদের এলাকা ছাড়া করতে মুহুর্মুহু গুলি ছুটছে আরাকান আর্মির সদস্যরা। পালিয়ে আসা ভুক্তভোগীরা বলছেন, ওই গ্রাম থেকে ওই দিন অন্তত ৬০ জনকে নির্যাতন করে গুলি বর্ষণ করে তাড়িয়ে দেওয়া হয়। কক্সবাজারের রুখিয়ার বালুখালীর ৫ নম্বর ক্যাম্প। ওই গ্রামবাসীর মতো অনেক রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশে এসে এই ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের একজন মোহাম্মদ আলী এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। জানান, আরাকান আর্মি দখলে নেওয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন। আগুন দ্বারা দিয়ে আর বার করে নেড়া দিয়ে আর তিন রাজ্যর বাইরে থাকি মেয়ের উডম মাঝে বাইরে থাকি আর তারপর দিন আরাকান আর্মি আর সিন্ধি ফেরা গাঁও মাছ নুরা দিল। ইয়ান্ত আমার তো গুলি মারা শুধু যে তারা গুলি মারে আমার তো বুম মারে তো মানুষ তিয়ারে হে দূরের মাঝে মানুষ অরানো গিয়ে অরানো এর রাস্তা দুনা রাস্তার মাঝে দূরত যার মধ্যে নিড়ি ফেলাইয়ে। এই পরিবারের মতো আরো অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে। তারা জানালেন আরো ভয়ঙ্কর তথ্য। রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, ব্যবহার করছে দাস দাসীর মতো। কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে, পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। আরাকান আর্মি আর তো সময় ধরে দড়ি নিজা গয়ে বাদে মেলান ধরে বাদে রেপ করে বাদে জুলুম করে বেশি গুড়াগারা হচ্ছা পয়না আছে তারা লজাইরে তারা কি করে হরে লজাগো বলি হয় আর হন হবস সারা তারারে কি গাড়ি গোসার তারারে না ফাইল দিও দুম বাজাইরে মারের বাদে ফেরাবুতের লজাইরে জরাদের।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি 2 বছর ধরে আর বাড়েনি, কিন্তু স্থানীয় তথ্য মতে 2023 সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে। যারা আসছে তাদেরকে গাদাগাদি করে জায়গা দেয়া হচ্ছে আরেকজনের ঘরেই। রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে 500-রও বেশি। Recently, in 2 or 3 days, the Arkan army clearly prohibited to use the Rohingya name, Rohingya ethnic names. Denying of identity, denying of ethnicity is the part of genocide. কাজ করাইতেছে, টাকা দিচ্ছে না, তারপরে হইলো ওইখানে জায়গা সম্পদ এইদের বলতেছে। এখন আমার জায়গা ওনাদের এখন বলতেছে। টেকনাফের পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনও দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে ধোঁয়া আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে না, বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি টাকার চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি। বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে, কথাটা সঠিক, এবং সেটার এগেনস্টে আমরা কাজ করছি। বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে, সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে। তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা, সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক, তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বাংলাদেশি 2 কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে 2 ভারতীয়কে ধরে বিজিবির হাতে তুলে দেয় ওই গ্রামবাসী। 2 বাংলাদেশি কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। একই সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিএসএফকে। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মযান সীমান্ত, এখান থেকেই বাংলাদেশি 2 কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা জানিয়েছে, সীমান্ত এলাকায় ধান কাটছিলেন কারুলিয়া গ্রামের কৃষক এনামুল হক ও মাসুদ রানা। পরে ধান মারাইয়ের সময় 320 মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। কাদো বাড়ি তো, নিচু জমি, ওখানে ধান মারা সম্ভব হচ্ছে না, এই জন্যে একটু উপরে ডাঙ্গা জমি, উঁচু জমি, ওখানে ক্ষেত মাড়াই করতেছিল আমাদের পাকা ধান। তো বিএসএফ হুট করে 6-7 জন এসে আমাদের 2 জন লোককে ও ধরে নিয়ে চলে গেল। অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারতে পড়ে, এটা বলছে, তারপর শুনিনি। ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে, আর একজনে গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পদ্মাপাড়ের জনপদ। প্রতিবাদে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের 2 ভারতীয়কে ধরে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী। কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের 2 জনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার এরকম। আমরা দ্রুত দাবি করছি লোকদরা যাতে ছেড়ে দেয়, তারা কৃষক লোক, তারা কোনো গ্রামের সাথে জড়িত না। 2 বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজিবিকে জানাই, বিজিবিকে জানানোর পরে বিজিবিরা তাৎক্ষণিকভাবে এখানে এসে তাদেরকে চিঠি দিয়েছে। ওই দিকেরও 2 জন আমাদের বাংলাদেশিরা জনসাধারণ তাদেরকে আটক করে রাখছে, সুন্দরভাবে আছে, ভাত টাত খাওয়াচ্ছে, ভালোভাবে আছে। এদিকে বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে আহতের অভিযোগ উঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। আহত রিয়াজ বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার স্বজনরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 5ই মে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরাসরি তাকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে টানা 17 দিন নানা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শেষে 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া।
আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে। কবে দেশে ফিরবেন খালেদা জিয়া? নেতাকর্মী থেকে সর্বস্তরে এই জিজ্ঞাসা ছিল তিনি বিদেশ যাওয়ার পর থেকেই। এপ্রিলের শেষ দিকে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে মের শুরুতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। 5 মে প্রথমে লন্ডন থেকে সিলেটে, এরপর সিলেট থেকে বেলা 11টার দিকে বিমানে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। জোবাইদুর রহমান, আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান, চিকিৎসক, ব্যক্তিগত সহকারী সহ 8 সদস্যের দল সাথে থাকার কথা রয়েছে। পেয়েছিলাম সেটা একটু বিলম্বিত হচ্ছে, টেকনিক্যাল রিজন, সেই জন্য ম্যাডাম ঠিক করছে যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। বিমানের মাধ্যমে উনি বাংলাদেশে আগামী 5 তারিখ সকাল 9:55 সিলেটে পৌঁছাবেন। এরপরে সিলেট থেকে ঢাকায় 11টার দিকে ঢাকায় পৌঁছাবেন। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসভবন ফিরোজা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এখনো ভিসা পাননি 14,349 জন হজযাত্রী। ভিসা জটিলতায় আটকে আছে 13 জনের হজযাত্রা। ভিসা হলেও বিমানের টিকিট নিয়ে বিপাকে পড়েছেন তারা। হাব বলছে শেষের দিকে চাপ বাড়বে বিমানে। হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তিমুক্ত হজযাত্রার রেকর্ড গড়বে সরকার। হজযাত্রার চতুর্থ দিনে 10টি ফ্লাইটে ঢাকা ছাড়ছে 4,153 জন, যাদের বেশিরভাগই গেল রাতে আশকোনার হজ ক্যাম্পে এসেছেন। কয়েকজন যাত্রীর অভিযোগ, সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও পর্যাপ্ত বসার ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। মশার উপদ্রব খুব বেশি, এই ব্যাপারে যেন যারা কর্তৃপক্ষ তারা যত্নবান হন। ক্যাম্পের বাইরের পরিবেশটা, বিশেষ করে সেখানে মশার উপদ্রব খুব বেশি। এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়ছেন নতুন সংকটে। সব ঠিক হলেও অনেকে পাচ্ছেন না বিমানের টিকিট। তারপরেও দীর্ঘ প্রতীক্ষার পর যারা সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মুখে স্বস্তির ছাপ। এই পর্যন্ত যা দেখতেছি অবজারভেশনে মনে হচ্ছে যে ভালো, কিন্তু সৌদি আরবে যে সিস্টেম, ভিসার সিস্টেম, এই সিস্টেমে নেটের কিছু প্রবলেম দেখা যাচ্ছে, যার ফলে অনেক ভিসা এখনও হয়নি। আজকে ফ্লাইট অথচ ভিসা এখনও তারা পায়নি। বিষয় হয়েছে আমার আজকে রাতে 50 জনের ফ্লাইট, আর একটা সিট আমার দরকার, একসাথে গ্রুপ। একটা সিটের জন্য আমি বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স 2 জায়গাতে আমি পাগলের মতো দৌড়েছি, কোনো কাজ হয় নাই। হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সকল সংকট। ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আমাদের একটা স্যানিটারি ইন্সপেক্টরদের 3 জনের একটা টিম আছে, আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি। এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো, সেও এই বিষয়টা যাতে তদারকি করে। বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের। জানান আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবে আল্লাহর ঘরের মেহমান হয়ে। এই ফ্লাইট যে খালি যাচ্ছে, এই ফ্লাইটগুলো, এই প্যাসেঞ্জারগুলো পরে গিয়ে সমস্যা পড়বে। তো পরে দিয়ে যদি এই ফ্লাইটগুলো যদি এক্সট্রা ফ্লাইট না আসে, তাহলে কিন্তু টিকিটের 4-5 হাজার লোক যেতে পারবে না। চতুর্থ দিন শেষে সব মিলিয়ে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 17,666 জন হজ প্রত্যাশী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচার দাবিতে জানিয়েছে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংগঠনটির নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে দেশব্যাপী যান চলাচল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন তারা। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতারা বলেন, পুলিশ এই হত্যার সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার করেনি। একজন মসজিদের ইমামকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ নিয়ে কোনো বক্তব্য দেননি বলেও অভিযোগ করেন তারা। বলেন, মব সন্ত্রাসীদের কাছে দেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনরাও এখন নিরাপদ নয়। রইসউদ্দিন হত্যার বিচার দাবিতে পরে মিছিল করেন সংগঠনের সদস্যরা। পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দোষারোপ চলছে ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মধ্যে। পাকিস্তানের আইএসআই এর সাথে সন্ত্রাসীদের সরাসরি যোগাযোগ ছিল এমন দাবি করছে ভারতীয় গোয়েন্দারা। অন্যদিকে পাকিস্তানের দাবি হামলার নেপথ্যে রয়েছে ভারতের র। এ সংক্রান্ত নথিও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এর আগে পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এ অবস্থায় দুপক্ষকেই সংযুক্ত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ঘটনা তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। শুরু থেকে হামলার পেছনে পাকিস্তানের ইন্ধনকে দায়ী করে আসছে সংস্থাটি। এবার হামলাকারীদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সরাসরি সম্পৃক্ততার কথা জানালো এনআইএ। প্রতিবেদনে বলা হয়, হামলার পুরো পরিকল্পনা আইএসআইয়ের। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বাকে কেন্দ্র করে কারিগরি সহায়তা দেয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। অন্যদিকে পাকিস্তান বলছে সন্ত্রাসী হামলার নেপথ্যে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে এমন দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি। প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের ওই ঘটনাকে অমুসলিমদের ওপর চালানো হামলা হিসেবে প্রচারের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়। এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে ওই নথিতে। তবে নথি আসল কিনা তা যাচাইয়ের বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের ২৬ নাগরিককে হত্যার পর যদি ভেবে থাকে তারা জিতে গেছে, তাহলে বলতে চাই লড়াই শেষ হয়নি। এমন এক সময় আসবে যখন প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে আর হিসাবও নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসীদের সমূলে নিঃশেষ করার সময় এসেছে। চুন চুন কর জবাব ভি মিলেগা, জবাব ভি লিয়া। এ অবস্থায় পাকিস্তান ভারত দুপক্ষকে সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের। সন্ত্রাসী হামলার জবাব দিতে গিয়ে আঞ্চলিক যুদ্ধ যেন না বাধে সেই বিষয়ে ভারতকে আহ্বান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। আমাদের ভারত পাকিস্তানের বন্ধুদের সাথে যোগাযোগ রয়েছে। আশা করি ভারত এমনভাবে এই সন্ত্রাসী হামলার জবাব দেবে যে কোনো বৃহত্তর আঞ্চলিক সংঘাতে না পরিণত হয়। এটাও প্রত্যাশা পাকিস্তান যাতে দায়িত্বশীলভাবে সহযোগিতা করে। এদিকে লাগাতার অষ্টম রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। বৃহস্পতিবার মধ্যরাতে কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা ও আখনুরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কোনো রকম সতর্কবার্তা ছাড়া ভারত পানি ছেড়ে দেয়ায় ভয়াবহ বন্যার শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানেই ৮ থেকে ১০ ফুট পর্যন্ত বেড়েছে ঝিলাম নদীর পানির উচ্চতা। আকস্মিক বন্যা দেখা দিয়েছে বেশ কয়েকটি জনপদে। পানি প্রবাহ সংক্রান্ত তথ্য ভাগাভাগি না করায় তলিয়ে যাওয়ার শঙ্কায় লাখ লাখ কাশ্মীরি বাড়িঘর। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত হয় ৬টি নদী, যার মধ্যে রবি, বিয়াস ও সুতলেজ পূর্বাঞ্চলে আর সিন্ধু, ঝিলাম ও চেনাবের প্রবাহ পশ্চিমাঞ্চলে। ভারতবর্ষ বিভক্তের সময় এই নদ নদীগুলোই ছিল সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যু। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় সিন্ধু অববাহিকার পানি বন্টন সংক্রান্ত চুক্তি, যার মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় নদীগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলো চলে যায় পাকিস্তানের অধীনে। চুক্তিতে স্পষ্ট বলা হয় এসব নদীর প্রবাহে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না ভারত। কিন্তু সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে চুক্তিটি স্থগিত করে নয়াদিল্লি। বন্ধ করে দেয়া হয় বাঁধ থেকে পানি ছাড়া বা বন্যা সংক্রান্ত তথ্য আদান প্রদান। এরপর হঠাৎ করেই কোনো সতর্কবার্তা ছাড়া পশ্চিমাঞ্চলীয় ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দেয় ভারত। কয়েক স্থানে দেখা দেয় আকস্মিক বন্যা। পানির উচ্চতা বৃদ্ধিতে শঙ্কায় অঞ্চলটির লাখো বাসিন্দা। ভারত পানি ছেড়ে দেওয়ার পর নদীর পানির উচ্চতা ৮ থেকে ১০ ফুট পর্যন্ত বেড়েছে। অনেক ভয় আর অনিশ্চয়তা কাজ করছে। শুনছি সতর্কবার্তা ছাড়াই নদীর পানি আরো বাড়বে। গত সপ্তাহে পানিতে জাল বিছিয়েছিলাম। এর ২ দিন পর সেখানে যাই। আগের চেয়ে প্রায় ১০ ফুট বেশি উচ্চতার পানি দেখি। জালগুলো হারিয়ে যায়। প্রচুর ক্ষতি হয়েছে। শর্তানুযায়ী এক পক্ষের সিদ্ধান্তে সরে আসা যাবে না চুক্তি থেকে, এমনকি সংশোধনীর জন্য লাগবে উভয় দেশের সম্মতি। তবুও অববাহিকার বেশ কিছু স্থানে পানি সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। সিন্ধুর জলবন্টন মূলত ত্রিপক্ষীয় চুক্তি। কেবল ভারত পাকিস্তানি নয়, বিশ্বব্যাংকও জড়িয়ে আছে। ধারা অনুযায়ী ভারত পাকিস্তান কোনো পক্ষই চুক্তি থেকে সরে যেতে পারে না। বাতিল করতে হলে পারস্পরিকভাবে একমত হতে হবে।
মূলত কৃষি জমিতে সেচের জন্য সিন্ধু নদের উপর ৮০% মতো নির্ভরশীল পাকিস্তান। ৬০ বছরেরও বেশি সময়কালের এই চুক্তি বাতিল হওয়ায় ধসের শঙ্কায় দেশটির কৃষিখাত সহ খাদ্য উৎপাদন ব্যবস্থা। এছাড়া সুপেয় পানির সংকট দেখা দিতে পারে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ ভারত পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল ভারতের, কিন্তু ৩ দেশের এমন অবস্থার কারণে, নিরাপত্তাজনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয়শা। যদিও এ খবর এখন পর্যন্ত চূড়ান্ত নয়। শুধু বাংলাদেশ সফরই নয়, এমনকি ভারতে অনুষ্ঠিতব্য 2025 সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। সন্ধ্যার বাংলাদেশ শেষ করব কৃষ্ণচূড়ার কথা জানিয়ে। খেয়াল করেছেন, কাঠখোট্টা শহরে নিজেদের স্নিগ্ধ অধিকারের জানান দিচ্ছে রক্তিম লাল, সূর্যের মতো উজ্জ্বল হলদে কিংবা চোখের আরাম দেয়া বেগুনি রঙগুলো। তুমুল ব্যস্ত নাগরিক মনের হঠাৎ থমকে দাঁড়ানোর অপেক্ষায় নগর জুড়ে ফুটে আছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচূড়া আর জারুল সোনালু। সহকর্মী ফারহানা ন্যান্সি এই উষ্ণ মৌসুমে খানিকটা স্থির স্নিগ্ধ জগতে নিয়ে যাবেন আমাদের। প্রশান্তির ছবিগুলো তুলেছেন তানভীর মিজান। তপ্ত গ্রীষ্মে রক্তিম লাল কাব্যরা দখল নিয়েছে কর্মব্যস্ত বেরসিক ছুটে চলা শহরের। প্রকৃতির দ্রোহ বিদ্রোহের বিস্তার নাগরিক মনে। নচিকাতার গানের পংক্তি তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। সেই অপেক্ষার ভালোবাসাদের দেখা মিলে রাজধানীর পথে পথে। চোখে পড়ে কৃষ্ণচূড়ার রঙের সাথে মানুষের বন্ধুত্বের কাব্য। পথিকের মনে যখন জীবনযুদ্ধের নানা সমীকরণ আলোড়ন তোলে, তখন কৃষ্ণচূড়ার দীপ্ত উচ্চারণ, কনকচূড়া বা সোনালুর হলুদাভাব অজানা হাতছানি তাকে কিছুটা প্রশান্তির পথে আমন্ত্রণ জানায়। সবুজ এবং লালের মধ্য দিয়ে যে হেঁটে যাচ্ছি, এটা ভীষণ মনে প্রশান্তি দিচ্ছে। এই যে কৃষ্ণচূড়ার যে রংটা, এটা আমাদের মনে আসলে সুন্দর একটা প্রশান্তি দেয়। এই যে সপ্তাহের যে ক্লান্তিটা, সেটা ভুলিয়ে দেয়। এখানে আসলে একটা কথাই মাথায় আসে যে রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত একটা মনে হয় যে শহরটা কৃষ্ণচূড়া শহর, কৃষ্ণচূড়া শহরের মতো মনে হয়, এবং তার ভিতরে এসে একটা খুব ভালো লাগা কাজ করে সব সময়। হাতের ঝিলকে হলুদে আচ্ছন্ন করে রাখা কনকচূড়া তার ভালোবাসা প্রজ্ঞা বিলিয়ে দিচ্ছে। ঝরে পড়া কনকচূড়া হাতের মুঠোয় আগলে রাখে ফুলকুরানি কন্যা। গোলাপি আভার জাভানিকা দেখে তরুণীর মন গেয়ে ওঠে। বাগিচায় ফুল ছুরি তুই বিষ্ণে শাখায় আজ দোল, এই গানটা খুবই ভালো লাগে। তো এটাই আমার মনে আজকে আসার সময় বাজতেছিল। এখানে খুব সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। আশেপাশে এরকম একটা পরিবেশে যখন সবুজের মাঝে লালটা দেখতে পাই, তখন আসলে চোখটা জুড়িয়ে যায়। বাংলার চেরি জারুলের স্নিগ্ধতা প্রাণে প্রাণ ছড়াচ্ছে। চিরচেনা ক্যাম্পাসের দুই ধার দখল নিয়েছে এই বেগুনি আভার স্নিগ্ধতা। প্রকৃতিপ্রেমীরা নিরাশও করে না, মুহূর্তকে ধরে রাখে জারুলের সাথে। কৃষ্ণচূড়া দেখে মনে হয় যেন আগুন জ্বলছে, আর তার মধ্যে জারুল ফুল একদম নির্মলতা নিয়ে আসে, প্রশান্তির একটা ছায়া নিয়ে আসে। রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া, জারুল যখন সোনালু ফুটে, খুবই ভালো লাগে। অবিরত ছুটে চলা যাপিত জীবনকে খানিকটা স্থিরতা উপহার দিচ্ছে গ্রীষ্মের পুষ্পমঞ্জুরি। পিচঢালা পথের কর্কশ রূপকে যেমন আদুরে চোখ রাঙানি দিচ্ছে অসীম সুন্দরের এই উপাদান, তেমনি সবুজ ঘাসে আলপনা এঁকে দিচ্ছে রঙিন ফুলের প্রাচুর্য। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।